আমি পিশাচ এরম বলছি, আমি কোনো সাধারণ ভূত নাহি, আমি পিশাচ, আমাকে বার করতে পারবি না। সেই রাতটা কোনো রকমে কাটে। ভোরবেলা ফোন করে বলে আমার নিচের পার্ট, নাভির নিচের পার্ট, মেয়েদের ভ্যাগিনার কাজটা পুরো ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। পরের দিন সকালে উঠে ব্যান্ডেজগুলোকে তুলে ছিঁড়ে ফেলে দেয় এবং নিজের মুখ দিয়ে ওই যে জায়গাটা ক্ষত ছিল ওই জায়গায় যে রক্তের ডেলাগুলো বা যে ব্যান্ডেজ করা ছিল, যে ব্লাড ক্লট, ওখানটাকে বলে ছিঁড়ে যেটা ক্লট হয়েছিল রক্তটা, ওটাকে খেতে শুরু করছে। মানে মেয়েটাকে নিজে দেখেছে ফল সিলিং ধরে ঝুলছে আর বিভৎস হাসছে, মানে একটা ক্রিপি হাসি, কোনো কারণ নেই হাসার। ওর মা যখন দরজা খুলে ঢুকেছে ওর মাকে দেখে আরো বেশি হাসছে। শুক্রবারের রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আমাদের সাথে যিনি পডকাস্টে রয়েছেন বলা চলে বাংলার হরর ফিল্ডের মানে মোস্ট পপুলার গেস্ট, এটাই বলা চলে, পূর্ণিমাদি। পূর্ণিমাদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো। আর আমরা এর আগে ইউটিএসে একটা তোমার সাথে পডকাস্ট করেছি, আজকে হরর মাইন্ডসে তোমার সাথে পডকাস্ট। আর হরর মাইন্ডসে আশা করছি তুমি একটা মারাত্মক ঘটনা এনেছো। তো আপনারাও যদি হরর মাইন্ডসে এখানে এসে ঘটনা শোনাতে চান তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে অডিও রেকর্ড করে ঘটনাটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা শুনবো, তারপর আপনাদের ডেকে নেব। আর একটা বিষয়, এটি নতুন চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করুন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, ঘটনা দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার আসি পূর্ণিমাদির কাছে। পূর্ণিমাদি, আজকের ঘটনা তাহলে শুরু কর। আজকের ঘটনা শুরু করছি। তার আগে আমি বলি, এখন দেখবে বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট ভীষণ ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে এবং হয়। এক্ষেত্রে মানুষ এমন কিছু জায়গাগুলোকে বেছে নেয় যেগুলো তারা হয়তো জানে হরর, আবার হয়তো জানে না। আজকে যে ঘটনাটা বলবো এটা কলকাতার মধ্যে খুবই ফেমাস একটা জায়গা, জগন্নাথ ঘাট। নাম শুনেছ? জগন্নাথ ঘাটটা কিন্তু হরর, অনেকে জানে অনেকে জানে না। কিন্তু আমার যিনি ক্লায়েন্ট ছিলেন তার বয়স ছিল মোটামুটি তোমার 32 to 35। তো তিনি আমাকে একদিন ফোন করে বলেন, দিদি আমি তোমার ভিডিও দেখলাম, তো আমার মনে হয় তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবে। ফোন না, মেসেজ, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, প্লিজ মেসেজটা সিন করো। আমি মেসেজটা সিন করি, তখন রাত্রি 1:30 বাজে। আমি তখন মেসেজটা সিন করি। মেসেজটা দেখার পর আমি জানালাম যে আজকে অনেক রাত হয়ে গেছে, আপনি কাল আমাকে ফোন করুন। ও বলে আমাকে এই মুহূর্তেই কথা বলতে হবে, একবার ফোনটা রিসিভ করুন। আমি তখন সত্যি বলেছিলাম, দেখুন কোনো ভদ্র বাড়িতে এত রাতে কেউ ফোনে কথা বলে না, বা কোনো ক্লায়েন্টের সাথে তো এই মুহূর্তে কথা বলা সম্ভব না। আমি মেসেজের অ্যান্সার দিচ্ছি, তখনও কতগুলো পরপর ছবি পাঠাই আমাকে। ছবিগুলো দেখার পর আমি নিজে লিখলাম কল মি নাও। ছবিগুলো দেখার পর আমি লিখেছি, ও ইমিডিয়েট ফোন করে। ও বলে যে দিদি এইগুলো কিন্তু আমার সাথে ঘটনা, এবং আমি জানি তোমার এই ফোনটা রাখার পর আমার উপর আরও মারাত্মক রকম উপদ্রব কিছু হতে চলেছে, তুমি আমাকে বাঁচাও। আমি বললাম, সেই দিনটা মঙ্গলবার ছিল, আমি বললাম যে দেখো এখন এই মুহূর্তে তুমি নরসিংহ স্তোত্রম বা নরসিংহ কবজের যে পার্টটা ইউটিউবে আছে, উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্ত সর্বত, ওটা একটা ইউটিউবে আছে, তো তুমি ওটা চালিয়ে ঘুমোবার চেষ্টা করো। ঘুম তো আসবে না আমি জানি, কিন্তু আমার ফোন রাখার পর যেটা বললে তুমি যে তোমার উপর কিছু প্রবলেম হতে পারে, তুমি ফোনটা রেখে জাস্ট ওইটাকে চালিয়ে, লিঙ্কটাও আমি পাঠিয়ে দিলাম। ওটা চালাবার পর ও সারা শরীর জ্বালা করছিল, বিভৎস জ্বালা করছিল। ও আবার ফোন করে, তখন বাজে 2:15। ফোন করে বলে যে দিদি আমি এই মন্ত্রটা শুনতে পাচ্ছি না, মানে আমার অসহ্য কষ্ট হচ্ছে, গলা কেউ যেন টিপে ধরছে আমার, মানে আমার শ্বাস নিতে পারছি না। আমি গলায় যে 5টা আঙুলের দাগ কেউ যেন টিপেছে, আমি তার ছবি পাঠাচ্ছি। ছবি পাঠায় শান্তদীপ। আমার সারা রাত এই করতে সেদিন কেটে গেছিলো। ওর সাথে আমি কথা বলছি, আমার প্রত্যেকটা রুমে কালপুরুষ দর্পণ আছে, প্রত্যেকটা রুমে। ওর সাথে কথাটা বলে রেখেছি, এসি চলছিল, জানলা বন্ধ রেখেছি, ওই ওপর থেকে কালপুরুষ দর্পণটা পড়ে ভেঙে গেল। মানে কোনো হাওয়া নেই, জাস্ট দর্পণটা পড়ে ভেঙে গেল। আমি বুঝে গেছি পরিষ্কার যে এটা একদম মারাত্মক কিছু। আমি মঙ্গলবার ছিল, আমি বললাম যে বৃহস্পতিবার আমার চেম্বার আছে, তুমি বৃহস্পতিবার বিকেলবেলা সশরীরে আসো। আসার সময় প্রবলেম হতে পারে, তোমার নানান শরীর খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তবু তোমাকে একটা লক্ষ্যে চলতে হবে যে আমাকে বৃহস্পতিবার পূর্ণিমাদি চেম্বারে যেতেই হবে।
যাই হোক, সেই রাতটা কোনো রকমে কাটে। ভোরবেলা ও আমাকে ফোন করে, ভোরবেলা ফোন করে বলে আমার নিচের পার্ট, নাভির নিচের পার্ট মেয়েদের ভ্যাজাইনার কাজটা পুরো ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। আচ্ছা, মানে আমি হাঁটা চলা করতে পারবো না, আমি যেতে পারবো না। আলম হয়ে যাক, তুমি উবের বুক করে তোমাকে বলো, কেউ যদি আসে সাথে ভালো, কেউ যদি না আসে যেন তুলে দেয়, বা কোনো গাড়ি রিজার্ভ করে নাও, 4 হুইলার রিজার্ভ করে নাও, তোমাকে আসতে হবেই। আর আমি মনে মনে ওকেও বলি, যদি কেউ থাকিস তোকে আসতে হবেই আমার কাছে। আমি বললাম তুমি গাড়িতে চাপলে আমাকে কল করবে, চেপে গেছো, তারপরে আমি চেম্বারে গিয়ে বসি। অটোমেটিক চেম্বারে যাওয়ার সাথে সাথে অলরেডি দেখি মানে প্রচুর লোক আছে আগে থেকেই। আমি তাদেরকে বলি এখন কেউ রুমে ঢুকবেন না, একজনের আসার আছে, ও এসে চলে যাবে, তারপরে আপনারা আসবেন। প্রায় আধ ঘন্টার রাস্তাটা 1.25 ঘন্টা থেকে 1 ঘন্টা হয়ে গেছে ওর আসতে। মানে জ্যাম, প্রচুর জ্যাম পেয়েছে নাকি, অথচ ওই রুটে সেইভাবে জ্যাম পড়ার কথা না, জ্যাম পেয়েছে। এবারে ও আসে, ও যখন ঢুকছে আমি ওর চোখের দিকে তাকাচ্ছি, ও মুখটা নামিয়ে নিচ্ছে, মুখটা নামিয়ে নিয়ে এসে বসলো, বসে বলছে আলম কী হয়েছে বলো, কোথা থেকে কী হয়েছে, কী প্রবলেম। বলে আমার সাথে আছে, আমি বলতে পারবো না। আর তুমি এসছো কেন, বলতেই তো এসছো। বলছে আপনি সব বুঝুন। আমি না হয় কেস বুঝলাম, কিন্তু কোথা থেকে কি হয়েছে কি না এগুলো তো আমাকে জানতে হবে, আমি কিছু বলবো না। এবার কিন্তু ওর মধ্যেও চলে এসছে, তখন ও সমানে বলছে আমি কিছু বলবো না, আমি আসতে চাইনি, আমাকে জোর করে আনা হয়েছে। মেয়েটার এইগুলো ব্লেডে চেরার দাগ, মানে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, চুল প্রায় অর্ধেকের উপর শেষে, এতটা পুরো। আর 32-35 বছরের মেয়ে, তার প্রি ওয়েডিং শ্যুটের যখন ছবিগুলো দেখাচ্ছে, এই মেয়ের সাথে এই মেয়ের কোনো মানে মিলই পাচ্ছি না আমি, চোখ মুখ ঢুকে গেছে পুরো। আমি বলি কি হয়েছে না, ওর বিয়ে সামনে, 1 নম্বর কথা ও নিজেই বলছে যে আমার বিয়ে, আমি ফটোশ্যুট করতে গেছিলাম, প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে গেছিলাম। স্বাভাবিক অনেকগুলো শ্যুট হয়েছে, কোনো লুকে চুল খোলা ছিল এবং পারফিউম সবই ছিল, বাদ দাও, চুল খোলা ছিল এবং ফটোশ্যুট করতে অনেক দেরি হচ্ছিল বলে ও জগন্নাথ ঘাটে বসেই চিকেন পকোড়া অর্ডার করেছিল। কিছুটা চিকেন পকোড়া খাওয়ার পরও তেতো লাগে, তখনও পুরো পকোড়াটা ফেলে দেয়, ওখানেই ফেলে দেয় চিকেন পকোড়াটা, এটো করে ফেলে দেয়। তো তখন বলে যে আমার চোখের সামনে আমি দেখেছিলাম কিছুক্ষণের মধ্যে পকোড়াটা গায়েব হয়ে গেছিলো। তখন আমি ভেবেছিলাম কুকুর বা বেড়াল এসে খেয়ে নিয়েছে, যাই হোক কিছু খেয়েছে, আমি গুরুত্ব দিইনি জিনিসটা। কিন্তু ও যে বাড়ি ফেরার পর ওর মা এবার বলছে, মা সাথে এসেছিলেন, ওর মা বলছে দিদি ও বাড়ি ফেরার পর কিন্তু ধুম জ্বর ছিল গায়ে। আর এই জ্বর এসে যাওয়া ব্যাপারটা খুব খারাপ। জ্বর তখনই আসবে যখন ও পুরোপুরি হাবি হয়ে যাবে তোমার উপর। মেয়েটা চার্ট দেখলাম, তুলা রাশি তুলা লগ্ন, তুলা রাশি প্লাস তুলা লগ্ন, আর পঞ্চমের কেতু আছে, আর হ্যাঁ পঞ্চমে কেতু ছিল, এরম ব্যাপার। পঞ্চম স্থানটা সন্তান স্থান, সেখানে কেতু ছিল যদিও, যাই হোক। তা আর হ্যাঁ, আর দশা অন্তর্দশা খুলে দেখলাম যে কেতুর অন্তর্দশাই চলছে ও, মানে একদম 2 4 যে আনন্যাচারাল কিছু ওর সাথে ঘটতে পারে। কেতু এগুলোই করায়, আনন্যাচারাল ব্যাপার স্যাপার হয়। কারোর যদি কেতুর দশা অন্তর্দশায় কোনো রোগ ধরা পড়ে, সেটা আনপ্রেডিক্টেবল হয়, ডাক্তারও ধরতে পারে না যে কী এক্স্যাক্টলি রোগ। দেখলাম যে হ্যাঁ পেতে পারে। তখন আমি বললাম যে না, ওর মা বলে সিমটম, প্রথমে বাড়িতে এসে শুয়ে পড়ে ধুম জ্বর, ভালো কথা। ওর যার সাথে প্রি ওয়েডিং শ্যুটে গেছিলো, মানে তার ফিয়ন্সে, সে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে, সব কিছু খোলে, তখন দেখে তার জামার মধ্যে রক্ত লেগে আছে। তো তখন ও বলে যে আমার জামার মধ্যে রক্ত না, ও বোধহয় কোনো আলতা ফালতা হাতে নিয়ে, ওই যে শুটিংয়ে হয় না, হয়তো আলতার দাগ, ও গুরুত্ব না দিয়ে জামাটা কিন্তু রেখে দিয়েছিল, রক্ত নয় আলতা ভেবে জামাটা তুলে রেখে দিয়েছিল। এবার ও রাতে ওকে নাকি মেসেজ করে আমাকে ভুলে যাও, মানে যেদিন শ্যুট করে এলো সেদিন রাতে ও মেসেজ করে আমাকে ভুলে যাও, আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমায় বিয়ে করতে চাই না। ছেলেটা মেসেজটা দেখে হ্যাঁ, ওই মেসেজটাও আমাকে ফরওয়ার্ড করেছে ছেলেটা বলে দিদি মানে আমাদের বিয়ে ঠিক, কার্ড সব ছাপানো হয়ে গেছে, এখনও আমাকে বলছে আনন্দজি তোমার কী হলো, এই তো আমরা এলাম, ভালোই তো ছিলে, কী হয়েছে না। তখন ও নাকি ফোন করে বিকট একটা কান্না কাঁদছে আর বলছে আমাকে বাঁচা, আমাকে কেউ ধরে রেখেছে, আমাকে বাঁচা, আমায় কেউ ধরে আছে, এরমভাবে বলছে। ছেলেটা শুনে না, মানে ভয়েসটা শুনে ছেলেটা ফোন রেখে দিয়েছে, ফোন রেখে ওর মায়ের ফোনে ফোন করেছে, বলছে আপনি একটু রুমে যান, ওর রুমে গিয়ে দেখুন। আচ্ছা নাম বলে দিই আমি, মেয়েটার নাম ছিল শ্রেয়া।
শ্রেয়ার রুমে গিয়ে একটু দেখুন মা, মনে হয় কিছু ওর শরীর খারাপ করছে। তখন ওর মা এসে দেখে যে ওর গায়ে সত্যিই জ্বর, এবং ও ফ্যানের মধ্যে দড়িয়ে চেষ্টা করছে, আচ্ছা, করার চেষ্টা করছে। দড়ি না, ওড়না ছিল। এবার ওর মানে বয়ফ্রেন্ড এবং ওর মা জানায় যে তোমাদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে শ্যুট করতে গিয়ে বা কিছুতে, কারণ ও সুইসাইড করতে যাচ্ছে। ওকে নামানো হয়, শোয়ানো হয়। তখন বলে না, ও তো বেশ ভালোই ছিল, সুন্দর এসছে, সব কিছু ঠিকঠাক ছিল, কিছু হয়েছে? তখন বলছে হ্যাঁ, ও তো গলায় দিয়ে যাচ্ছিল। ওর মা বলে পরের দিন সকাল ভোরের আলো ফুটতেই ছেলেটা ওর বাড়িতে চলে আসে। ছেলেটাকে দেখে ও বিভৎস রেগে যায়। ও নাকি বলে যে তুই বেরিয়ে যা, তুই আমার সামনে এলে তোকে খুন করে ফেলবো আমি। এবং ওর হাতের কাছে একটা ভাঙা কাঁচ ছিল, ওই কাঁচটা দিয়ে ও মারতেও উদ্যত হয়েছিল, যে আমি তো মানে সব থেকে বিষ ওর বয়ফ্রেন্ড হয়ে গেছে ওর কাছে। এবার ওর মা বলে যে তুমি তাহলে কিছুদিন এসো না, আমি ওর কাছে জানার চেষ্টা করি কি হয়েছে। মাটা বলছে আমি ভেবেছিলাম দিদি যে মনে হয় শ্যুট করতে গিয়ে হোক বা যা কিছু হোক, আমার হবু জামাই বোধহয় চেষ্টা করে থাকুক বা ফিজিক্যাল রিলেশনের কিছু চেষ্টা করে থাকুক, যেটা আমার মেয়ের হয়তো পছন্দ হয়নি। আমি ব্যাপারটা ভাবিনি যে এই লেভেলের হয়ে গেছে, বা আমার মেয়ে হয়তো কোনো কারণবশত ওকে একদম চাইছে না। তখন আমি বলি দেখ মা, কার্ড ছেপে গেছে, ঠিক আছে, তুই কি ওকে বিয়ে করতে চাস না? কেন চাস না, কারণটা বল। তখন ওর মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই যে জোরে ধাক্কাটা পায়, সেটা ওর মা বলে যে একদম মনে হবে আপনার বলিয়ান কোনো পুরুষ মানুষ যেন আপনাকে একটা ধাক্কা দিল। আচ্ছা, মানে এতটা বল ওর মা ছিটকে পড়েছিল বাঁ হাতে সামান্য একটা ধাক্কায়। তখন ওর মা বুঝতে পারে যে কিছু অন্যরকম। আর ঠিক সেই মুহূর্তে মেয়েটা মানে দেওয়ালে এতটা হাইট পর্যন্ত উঠে গেছিলো, পুরো উঠে গেছিলো, এবং উঠে বলেছিল আমি বিয়ে করব না, ওকে তোরা নিয়ে যেতে পারবি না। কাকে নিয়ে যেতে পারবি না? শ্রেয়াকে নিয়ে যেতে পারবি না, ওকে বিয়ে করতে দেবো না, ওকে বিয়ে করতে দেবো না। এবার ভয়েসটা পুরো ছেলেদের ভয়েস হয়ে গেছিলো। সেদিন রাতে আবার সেম জিনিস, ওর সাথে ফিজিক্যাল রিলেশন আই থিঙ্ক হয়েছিল, বা যাই হোক হোয়াইট ডিসচার্জ হয়েছিল, এবং প্রচণ্ড রকম পায়ের তলপেটে বা পায়ের ইয়েতে প্রচণ্ড ব্যথা এবং ক্ষত, মানে রক্ত। সকালে যখন ওর মা আবার ঘুম থেকে ওকে উঠাতে আসে, দেখে চাদর রক্তে ভিজে আছে একদম। ওর মা ভাবে পিরিয়ডস হয়েছে। তখন ও বলে এই তোর পিরিয়ডস হয়েছে, তুই বুঝতে পারিস নি, চাদরটা ভিজে গেছে। মেয়ের কোনো চেতন ছিল না, কোনো চেতন ছিল না। অনেকক্ষণ পর জল টল ছড়া দিয়ে মেয়ে ওঠে। মেয়ে বলে আমার একদম নর্মাল, তখন শ্রেয়া একদম নর্মাল, বলে আমার পিরিয়ডস তো হয়নি, আমার পিরিয়ডসের ডেটই নয়। তখন দেখছে ওর মা এই দুই দিকে জাঙের যে মানে সাইড বরাবর যেন মানে ছুরি দিয়ে কেউ যেন কেটে দিয়েছে, মানে তীক্ষ্ণ নখ হলে যেরকম চিরে দেয় সেরম চিরে দিয়েছে। ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার দেখে, ডাক্তার দেখার পর যা ট্রিটমেন্ট করার করে, আর বলে যে এই এখন মানে হাঁটাচলা যতটা কম সম্ভব করবে, হাঁটাচলা করবে না। পুরো এই ঘটনাটা আমার চেম্বারে ওর মা বলছে। তা আমি তখন বলি যে তখন আপনারা কি করলেন? না দেখুন, সাধারণত আমাদের আশেপাশে মুসলিম যে মাজারগুলো আছে, প্রথমে আমি বুঝি যে মেয়ের মধ্যে কিছু একটা হয়েছে, দিয়ে আমি মাজারের পীরকে নিয়ে আসি একজনকে, কারণ ওকে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। পীরকে নিয়ে আসি, উনি এসে বলেন যে ইস ঘর সে निकल जाते लोग, इस घर पूरा ख़राब हो गया है, मैंने इस घर में बहुत नेगेटिव कुछ आ गया है जो तेरे लोगों को जीने नहीं देगा, एकदम बहुत ही ख़राब चीज़ है, क्योंकि घर की महक ही बदल गया है, মানে ঘরের গন্ধটাই পুরো একদম এত খারাপ হয়ে গেছিলো। তখন পীর ওই ওদের যে ইয়ে থাকে ওটা দিয়ে ঝাড়ফুঁক করে কিছু চুনের মতো কিছু দিয়ে চক্র কেটে দিয়ে, আর ওদের যে কি পাঠ করে গেছিলো। সেই রাতটা শান্তিতে মেয়েটা ঘুমিয়েছিল। পরের দিন সকালে উঠে ব্যান্ডেজগুলোকে তুলে ছিঁড়ে ফেলে দেয়, এবং নিজের মুখ দিয়ে ওই যে জায়গাটা ক্ষত ছিল ওই জায়গায় যে রক্তের ডেলাগুলো বা এই যে ব্যান্ডেজ করা ছিল, যে ব্লাড ক্লট, ওখানটাকে বলে ছিঁড়ে যেটা ক্লট হয়েছিল রক্তটা, ওটাকে খেতে শুরু করছে। মানে মেয়েটাকে নিজে দেখেছে। মা মানে চোখের সামনে এরকম দেখে ওর মা বলছে আমার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা দিদি, মানে আমি ভাবতে পারছি না যে আমি কার কাছে নিয়ে যাব, ডাক্তার, জ্যোতিষী, তান্ত্রিক, কী করব আমি। তখন ওর মাসি নাকি সাহায্য করে। ওর মাসি বলে হিতাহিত জ্ঞান শূন্য হোস না, আমি দেখছি কার জোগাড় মানে কী করা যায়, আমি দেখছি। তখন নাকি একজন কামাখ্যা সাধক ওনাদের বাড়িতে আসে, মানে ওনার মাসির খবর পেয়ে খবর দেন, চেনা জানা কেউ ছিল, আসেন। আসার পর তাকে ঝাড়ফুঁক করে একটা কবজ দিয়ে যায়, জানি না কি কবজ দিয়েছিল, কবজ দিয়ে যায়, বলে আর কিছু হবে না। জিনিসটা কিন্তু ভেতরে ছিল, ওই কামাখ্যা সাধক যে আমি চিনি না,
তবু তাকে আমি কোনো রকম অশ্রদ্ধা না করে বলছি তিনি যে কবজটা দিয়ে গেছিলেন, কবজ কখন দিতে হয়? আগে বডি থেকে জিনিসটাকে বার করে দেওয়ার পর, না হলে সে ভিতরে আবদ্ধ থেকে যায়। ঠিক আছে, এবার উনি কবজ দিয়ে চলে গেছিলেন, বলেছিলেন আর কোনো কিছু হবে না। আর সত্যি 1 সপ্তাহের মতো সব নর্মাল হয়ে গেছিল। এবার বিয়ের দিন একদম ঘনিয়ে এসছে, গায়ে হলুদের দিন। যেদিন গায়ে হলুদের দিন লোকজন এসে গেছে, সব কিছু চলে এসছে, সেই দিন মেয়েটা দোতলার ওপর থেকে ঝাঁপ দেয়। মেয়েটা দোতলার ওপর থেকে ঝাঁপ দেয়, মাথা ফেটে যায়। ইমিডিয়েট হসপিটালে ভর্তি করা হয়। বিয়ে পিছিয়ে গেল, কিন্তু বিয়েটা হলো না, পিছিয়ে গেল। মোটামুটি 1 সপ্তাহের ওপর হসপিটালে ভর্তি ছিল। তারপরে ওরা ঠিক করে আর ধুমধাম করে বিয়ে দেবে না, এবার জাস্ট 2 তরফেই 2 পরিবার থেকে ঠিক হয় মন্দিরে গিয়ে বিয়ে দেবে। কারণ যা লোকজন ছিল সবাই যে যার মতো চলে যায়। এবার ও কিছু ভুলভাল বকা শুরু করে, বাড়িতে আসার পর কিছু ভুলভাল বকছে প্রচুর, এবং হিন্দিতে কথা বলছে, হিন্দি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। ওর মা বলছে অর্ধেক ভাষা আমরা কেউ বুঝতেও পারছি না। আর অন্ধকারে থাকা ভীষণ পছন্দ করছে, আর যখনই আলো জ্বালা হচ্ছে তখনই দৌড়ে গিয়ে কোনায় চলে যাচ্ছে যেখানে অন্ধকার আছে, আর দিনের বেলা খালি ঘুমাচ্ছে, বিভৎস ঘুমাচ্ছে। কি করা যায়? ওর মা ভাবছে আমার মেয়ে এইসব আর প্রবলেম নেই, কারণ ও বিয়েতেও কবজ পড়েছিল। কিন্তু কবজটা দাঁতে চিবালে যেরকম হয় না, বাচ্চা ছেলেরা দেখবে কবজ চিবিয়ে দিলে যেরকম স্পট পড়ে, সেরকম স্পট পড়ে গেছিলো, যেন ও চিবিয়েছে। এটা কিন্তু হয়। এবার ওর মা বলে যে বিয়ের ডেট তো পিছিয়ে গেল, যাই হলো। এবার ভুলভাল বকা থেকে ওর মা ভাবে যে মাথায় চোট পেয়েছে, দোতলার ওপর থেকে ঝাঁপিয়েছিল, ভাগ্য ভালো মারা যায়নি, রাখে ওরই তো মারে কে, তো হয়তো ব্রেনে কোনো এফেক্ট হয়েছে, যার কারণে ওর পাগলের সিমটম কিছু হতে পারে। নিউরোসাইকিয়াট্রিস্ট দেখায়, নার্ভের ডাক্তার দেখায়। নিউরোসাইকিয়াট্রিস্ট দেখে ওকে কিছু প্রশ্ন করে, কিছু ও ঠিকঠাক উত্তর দেয়, সব ঠিক কিছু করে। তখন ডাক্তার বলে, কিছু টেস্ট দেয়, ডাক্তার বলে দেখুন আপনার মেয়ের ঘুম দরকার, খুব মানসিক চাপ হয়েছে, কিছু ঘুম দরকার, কিছু ঘুমের ওষুধ, মানে যেটা নার্ভের ওষুধ ওটাকে আমি এক কথায় ঘুমের ওষুধ, স্নায়ুটাকে যাতে স্থির থাকে সেই ওষুধই দেয়। মেয়ে ঘুমোবার জায়গায় দিনরাত জাগতে শুরু করলো, ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছে দুবেলা, মেয়ের চোখে ঘুম নেই, খালি তাকিয়ে আছে, মেয়ে খালি তাকিয়ে আছে। একদিন ওর মা রাত্রিবেলা ঘুম ভাঙে। আচ্ছা, আমি মাকে এখানে একটাই দোষারোপ করছি, যখন মেয়ের সাথে এত কিছু কাণ্ড ঘটছে তখন মেয়েকে কেন পার্সোনাল রুমে রাখা হচ্ছে? কিছুদিন তো তার সাথেই মা শুতে পারত। ওকে কিন্তু একা রুমেই রাখা হয়েছিল, খালি বলা হয়েছিল দরজাটা বন্ধ করবি না, ভেজানো থাকবে। তোর মা যাই হোক বাথরুমে উঠেছিলেন বা কিছু, তো উনি রুমে এসে দেখেন মেয়ে ফল সিলিং ধরে ঝুলছে। হ্যাঁ হ্যাঁ, আগে তো গলায় দিতে গেছিলো একবার। ফল সিলিং ধরে ঝুলছে আর বিভৎস হাসছে, মানে একটা ক্রিপি হাসি, কোনো কারণ নেই হাসার। ওর মা যখন দরজা খুলে ঢুকেছে ওর মাকে দেখে আরও বেশি হাসছে, আর সারা দাঁতে রক্ত লেগে আছে, চুল খোলা। এবার যদি ফল সিলিং ধরে কেউ ঝোলে করে হাসে আর দাঁতে রক্ত, তুমি ওখানে অজ্ঞান হয়ে যাবে এরম সিন দেখলে। তখন ওর মা তাড়াতাড়ি ওর বাবাকে ডাকে, অজ্ঞান হয়নি ভদ্রমহিলা, ওনার বাবাকে ডাকেন। ওনার বাবা এসে ভিডিও করেন, জিনিসটা পুরোটা ভিডিও করেন, আর খালি বলতে থাকেন নাম শ্রেয়া, নিচে নাম, পড়ে যাবি, আবার পড়ে যাবি, তোর মাথায় আঘাত আছে, পড়ে যাবি। তখন একটা হাত ছেড়ে দেয়, মানে মাকে দেখাই আমি পড়বো, এবার পড়ে যাচ্ছি। আর ওর হাতে ছিল একটা ছুরি, ওর মায়ের কাছে ওই ছুরিটা দিয়ে কাটতে থাকে, হাতে কাটছে আর রক্ত খাচ্ছে, কাটছে আর রক্ত খাচ্ছে, বিভৎস ঝুলতে ঝুলতে মানে এই হাতে ধরে আছে, এইভাবে কাটছে আর খাচ্ছে। হ্যাঁ, বিভৎস অবস্থা। ওর মা তখন বলে না এইভাবে তো হবে না। তো যাই হোক, কোনো রকমভাবে হয়তো আমার সন্ধান পেয়েছে, বা এর মাঝখানে কি হয়েছে আমাকে তারা জানায়নি। আমার সাথে যোগাযোগ করে, আমি বলি মেয়েকে চেম্বারে নিয়ে আসুন। এই যে এলো চেম্বারে, যেটা আমি বললাম, চেম্বারে এখন এই ঘটনাটা পুরোটা আমাকে উনি বললেন। এবারে বললেন দেখুন কি হয়েছে। আমি ওর চক্রে হাত দিলাম, আর আগ্রা চক্র, এই সহস্রাধার চক্র, আগ্রা চক্র, এই দুটো চক্রকে স্পর্শ করে আমরা কিছু মন্ত্র করি। যেই মন্ত্র করছি আর গঙ্গা জল তুলসী পাতা ছিটে মারছি, তখন ও এরম করে উঠলো। তখন বাইরে যে চেম্বারের লোকরা ছিল তারা আওয়াজ পেয়ে মানে ফাঁকা, একদম নিচে সিঁড়ি দিয়ে নিচে চলে গেছে, ফাঁকা দিয়ে ওর বলছে আমাকে বাঁচাতে পারবি না, আমি ওকে নিয়ে যাব, আমাকে বাঁচাতে পারবি না, ওকে নিয়েই যাব। বললাম যে বেশি বাড়াবাড়ি করো না, এখানে কালপুরুষ দর্পণ আছে, তোমাকে দেখাচ্ছি, তুমি চুপচাপ চলে যাও, আর কেন এসছো সেটা বলো, এর পরিবর্তে কি নেবে সেটাও বলো। না কিচ্ছু নেবো না, শ্রেয়াকেই চাই। আসলে ওই মানে এন্টিটিটা
ওর সাথে এতবার শারীরিক সম্পর্ক করে নিয়েছে যে ওর বডিটাকে ও আর ছাড়তে চাইছে না। ও বলছে আমি মুক্তি চাই না, আমার মুক্তির দরকার নেই, আমি ওকে নিয়েই যাব। আমি পিশাচ এরম বলছে, আমি কোনো সাধারণ ভূত নেই, একবার করে বাংলা একবার করে হিন্দি। আমি পিশাচ, আমাকে বার করতে পারবি না। আমি তুই পিশাচ হ, পিশাচিনী হ, আমার কাছে থেকে সাহায্য করবি আমার কাজে? তখন বলছে আমি এসব করার জন্য নেই। আচ্ছা, বলে এদের ঘরে সব ভেজিটেরিয়ান, এরা খায় না, আমাকে ডাল আর ভাত খেতে দেয়, এরম বলছে। মানে তোমার হাসিও পাবে। হ্যাঁ, আমি কি এই খাবো? বললাম কাল একটা মোষ এনে দিতে, এনে দিল না। আর তুই পাগল, তোকে মোষ এনে দেবে? তুই মোষ খাবি বসে? আর ব্রাহ্মণ বাড়ি, তারপর ওরা বৈষ্ণব ছিল আই থিঙ্ক। তো বলে যে যত নষ্টের গোড়া ওর মায়ের ওই তুলসীর মালা, মেয়েটা ছিল না, মা পড়েছিলেন। তো আমি বলি আচ্ছা তুই কোথা থেকে এসছিস? তখন ও বলে জগন্নাথ ঘাট থেকে এসছে, ও বিয়ের শ্যুট করতে গেছিলো, চুল খোলা ছিল, মাংসের টুকরোটা দিয়ে ওকে আহ্বান করে ফেলেছে। মানে যদি গোটাটা ফেলে দিত অতটাই হতো না, ও খেয়ে ফেলেছে, তো যার কারণে ওকে আহ্বান করে, এবং ও ওই স্থানেই ছিল ওই জায়গাটাতে। তো বলে যে আমাকে আহ্বান করে ফেলেছে, আমি এখন ওর শরীরে থেকে সব কিছু খাই, মাংস খাই, মাছ। আর কোথা থেকে পাস মাংস মাছ হেন তেন? না ওদের বাড়িতে বিড়াল ছিল, জিজ্ঞেস কর একটাও বিড়াল নেই। আমি যখন জিজ্ঞেস করি যে আপনাদের, বলে প্রত্যেকটা বিড়াল না মাথায় ফিঙ্গিয়ে রক্ত উঠে মারা গেছে, মানে ঘাড় থেকে। বলে আমরা ভাবতাম কুকুরে মেরেছে, কুকুরে হয়তো মেরে ফেলেছে, রাস্তার বিড়াল আসা যাওয়া করতো থাকতো, তো কুকুরে হয়তো, কুকুররা বেশি ঘাড় মোটকে দেয় বেড়ালদের। তখন বলে সব শ্রেয়া মেরেছে, আর ওই বেড়ালগুলো শ্রেয়ার জীবন ছিল, প্রত্যেকটা বেড়ালকে মেরে রক্ত খেয়েছে, শুধু পুরো বেড়ালগুলো রক্ত খেয়েছে। আচ্ছা, এবার আমি বললাম তুই কে, মানে তোর ইতিবৃত্তান্তটা শুনি। না আমি রেলে সার্ভিস করতাম, সব বলছে। এবার আমি রেলে সার্ভিস করতাম, আমার বিয়ে হয়েছিল একটা অত্যাচারী বউয়ের সঙ্গে। আচ্ছা, আর কীরকম অত্যাচার? না ও আমার গায়ে গরম খিচুড়ি ঢেলে দিয়েছিল। হ্যাঁ, আলাম তাহলে তোর কিছু কারণ আছে, তুই বউকে মারধর করতিস, এই করতিস না। ওর একজনের সাথে ভালোবাসা ছিল, মানে ও হিন্দিতে বলেছে, আমি এটা পুরো বাংলায় বলছি, যে ওর মানে ওর যে বউ ছিল তার একজনের সাথে ভালোবাসা ছিল। এবার সেই সেটা ধরা পড়ে যাওয়ার ফলে ওর বউয়ের ওপর চিৎকার করে, তখন নাকি ওর বউ গরম খিচুড়ি রান্না করছিল, তর্কাতর্কি এত বেড়ে যায় মারাত্মক রকমের, তখন ওই হাঁড়ি সমেত খিচুড়ি এনে ওর মাথা থেকে ঢেলে দেয়। সেই মুহূর্তে পুরো অঙ্গ পড়ে যায়, নিতম্বও পুড়ে যায়, এবং ও নাকি মারা যায়। তারপরে ও পিশাচ হয়েছে, এটাও বলল। এবং তারপরে ও পিশাচ হওয়ার পরে আনলাম তাহলে তারপর শ্রাদ্ধ? না, আমার মৃত্যুর পরেই আমার বউ যে ছেলেটির সাথে ছিল তাকে বিয়ে করে নিয়েছে। এর কোনো শ্রাদ্ধ শান্তি ভালোভাবে কিছু হয়নি। 3 দিনে ওই তোমার গঙ্গার ঘাটে বা কোথাও তিলদান করে কাজ হয়েছে, সেইভাবে মুক্তিই দেওয়া হয়নি। এমনকি ও নাকি ত্রিপাদ দোষ পেয়েছিল, এই কারণেও প্রেতজনি প্রাপ্ত হয়েছে, ত্রিপাদ দোষ পেয়েছিল। কিন্তু তারপরেও ওর বাড়িতে উৎপাতও করলাম, তাহলে তুই সাধারণ মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? তোর বাড়ির লোককে জানা যে ভালো করে শ্রাদ্ধ শান্তি করে ক্রিয়া করে তোকে মুক্ত করুক। বলছে ফোন কর। আমি বলছি আমি কী করে জানবো ফোন নাম্বার? তোর ফোন নাম্বার আমি কী করে জানবো? আমি নাম্বার বলছি, ফোন কর, এরম বলেছে। সিরিয়াস শান্তদ্বীপ চেম্বারে বসে ফোন করেছি ওদের বাড়িতে। যখন বলি যে আমি জ্যোতিষতান্ত্রিক ওসব কিছু বলিনি, আমি বলেছিলাম আমি কলকাতা থেকে বলছি, আপনার হাজব্যান্ড এইভাবে মারা গেছিল, তো আপনি বিয়ে করে নিয়েছেন, আপনি কিছু চাইছি না আপনার কাছ থেকে, দয়া করে একটু ওনার শ্রাদ্ধ শান্তিটা ঠিক করে করুন। বলে এইভাবে পুরো মানে অগ্রাহ্য করে, ও বলে আমি এইভাবে আমার স্বামীকে মারিনি। আচ্ছা, মানে আমার জন্য আমার স্বামী মারা যায়নি পুরোপুরি। এই ঘটনাটা কিন্তু ঘটেছে একটা প্রত্যন্তর গ্রামে, ইউপিতে। আমি তখন থেকে বলছি না ভূতটা হিন্দি কথা বলছে, ইউপিতে ঘটনাটা ঘটেছে। তো সেই কারণেই আমি জায়গার নাম একদম বলবো না, কারণ এটা পুরো বুঝতে পারছো তো। তো ওনার ওয়াইফ বলছেন যে না আমি আমার স্বামীকে মারিনি। ভালো কথা, আলাম তোর সামনেই ফোন করেছি, তোর বউ বলেছে ও মারেনি। আর এখন যদি আমি কোথাও বলতে যাই একটা পিশাচ আমাকে বলছে এইভাবে মরেছে, কেউ বিশ্বাস করবে? কোর্ট মানবে, পুলিশ মানবে, কেউ বিশ্বাস করবে? তো বলছে না, কিন্তু আমি এইভাবে মরেছি, তাহলে ও যেমন আছে আলাম, তাহলে তুমি ইউপি থেকে কলকাতায় এলে কি করে বাবা? এরমভাবে বললাম। তার ঘটনা বলো না, এখানে আমার কাজ করতাম, আমি কাজ করতাম, আমার সব কিছু এখানে, ওরা ঘরটাকে বন্ধ করে চলে গেছে, ও অন্য সংসারে থাকে, আমি কি অন্য সংসারে যেতে পারি?
এত ভদ্রভাবে কথা বলছে, আমি কি অন্য সংসারে যেতে পারি? আর বিয়ের পর থেকে সেইভাবেও শারীরিক সুখ পায়নি স্ত্রীর কাছ থেকে। এই কারণে প্রথম ডিজায়ার বা সব থেকে আগে ওর ডিজায়ার ছিল শারীরিক সম্পর্ক করা, যেটা শ্রেয়ার সাথেও করে নিয়েছে এবং বারংবার করে যাচ্ছে। আর পিশাচজনী প্রাপ্ত হয় জানো তো ভীষণ পাপী কোনো ব্যক্তি, আচ্ছা, সেটা একরকম। এবং আরেকটা হচ্ছে ঠিকমতো সাধ্য শান্তি না করা হলে। এ তো মারা গেছিলো হঠাৎ, মানে আমি অপঘাতেই মৃত্যু ধরবো? ওর মরা, ও জানতো না আমি আজ মারা যাব? তাহলে ওর ডিজায়ার ছিল জীবনে অনেক কিছু, এটা করব ওটা করব ওটা করব, সেগুলো কোনোটা পূর্ণ হয়নি, হঠাৎ করে মারা গেছে এবং প্রেতজনী প্রাপ্ত হয়ে গেছে। এবার আমি বললাম তাহলে তোমাকে তারাপীঠ নিয়ে গিয়ে ক্রিয়া করে তোমাকে বের করতে হবে। ও তখন বলছে আমাকে বার করিস না, আমি ওকে বিয়ে হতে দেবো না। আর ওর বিয়ের ডেট 2-3 মাস পরেই ছিল, ওকে আর আমি বিয়ে হতে দেবো না। অগ্রহায়ণ মাস করে, গত বছর অগ্রহায়ণ মাস করে ওর বিয়ের ডেট ছিল, বলে বিয়ে হতে দেবো না। ঠিক আছে, সেটা পরের কথা, দেখা যাবে, তোকে কি করে বার করি আগে সেটা বিচার করতে হবে। দিয়ে ওকে আমি একটা প্রেত বাড়ি ছুঁড়ে মারি, ও অজ্ঞান হয়ে যায়। এবার ওর অজ্ঞান হওয়ার পর ওর মাকে আমি কতগুলো কথা বলি। দেখুন, প্রথম কথা, ওকে বাড়ি নিয়ে যাওয়ার পরে আমি কিছু দ্রব্য দিচ্ছি, চূর্ণ দিচ্ছি, সেটাকে ছড়িয়ে ওকে শোয়াবেন। ওকে একা রাতে রাখবেন না। ঘরে কোনো রকমভাবে দেখবেন আশেপাশে যেন মাছ মাংস গন্ধ ওর নাক পর্যন্ত না আসে, 1 নম্বর। আর আপনারা যেভাবে ভেজ খান ভেজই খাবেন, পুরোপুরি ভেজ খাবেন, দরকারে আরও সাত্ত্বিক হয়ে যান, ঠিক আছে? ননভেজ ঢুকতেই দেবেন না। তৃতীয় কথা, আপনার মেয়েকে যতদিন না তারাপীঠ নিয়ে আসছেন ততদিন খুব সাবধানে রাখবেন। আমি আপাতত একটা কবজ দিচ্ছি, যেটা বালিশের তলায় রাখবেন, পরবর্তীকালে অন্য কবজ দেবো, বের করার পরে অন্য কবজ দেবো, যেটা গলায় রাখবেন। বলছে তাহলে দিদি ওই কামাখ্যা থেকে যিনি এসেছিলেন ওনার কবজে কিছু কাজ হয়নি? আমি জানি না উনি কি কবজ দিয়েছিলেন, কিন্তু উনি যাই দিয়েছিলেন জিনিসটা ভেতরেই আবদ্ধ থেকে গেছে এবং আবদ্ধ থেকে আপনার মেয়ের আরও ক্ষতি করেছে। জিনিসটাকে বার করে কবজটা দিতে হবে, যাতে ফার্দার কোনো এন্টিটি যদি কোনো বডিকে ছাড়ে সে বারবার সেই বডিতে ঢুকতে চায়, কারণ ওর একটা ভালো খাবার থাকার ব্যবস্থা হয়ে গেছিলো। তারপরে কবজ দিতে হবে, এবং শুধু ওকে দিলে হবে না, আপনাদের 3 জনকে দিতে হবে, কারণ একজনকে না পেলে আর না। তখন ওর মা বলে যে না আমার তুলসীর মালা আছে, ওর বাবারও তুলসীর মালা আছে, লাগবে না। ঠিক আছে, ভালো কথা। যা যা বলে দিয়েছিলাম ওর মা। আর বলি যে হ্যাঁ, আমার সাথে ফোন করতে গেলে বা কথা বলতে গেলে ফোনে কথা বলবেন না, মেসেজ করবেন। ওরা লেখা পড়তে পারে না, ওরা কথা শুনতে পায়। এবার একদিন ওর বাড়িতে আমি শুনলাম গ্যাস 1.5 ঘন্টা অন ছিল, গ্যাস মানে দাও দাও করে গ্যাস জ্বলেছে, কোনো পাত্র বসানো ছিল না, গ্যাস অন ছিল। ওর মা বাথরুম থেকে বেরিয়ে দেখে গ্যাস অন, অথচ মেয়েটা ঘুমাচ্ছে। তাহলে কে গ্যাসটা অন করলো? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর, বাড়িতে 2-3 দিন থাকার পরে অ্যাকুয়ারিয়ামের সমস্ত মাছ গায়েব ছিল, সমস্ত মাছ মানে সমস্ত। ওনাদেরকে বলেছিলাম ঘরে ননভেজ তো ওরা খায় না, কিন্তু এটা তো আমি জানতাম না যে ওদের বাড়িতে অ্যাকুয়ারিয়ামে মাছ আছে বা কিছু, পুরো মাছ খেয়ে নিয়েছে, মাছ নেই। উপস্থিত হলো তারাপীঠ যাওয়ার দিন, কোনো আমাবস্যা না, একদম, কারণ আমার কাজটা ইম্পর্টেন্ট ছিল, যে কোনো সময় করতে হবে। তারাপীঠে নিয়ে গিয়ে চিতায় বসালাম মা, একদম চিতায় বসিয়ে দর্পণ দিয়ে ওকে পুরো ঘিরে দিলাম, কালপুরুষ দর্পণ চতুর্দিকে বসিয়ে ওকে মিডিলে রেখে পুরো ঘিরে দিলাম। মানে এমনভাবেই দর্পণগুলো সেট করলাম যে ও পালাতে চাইলেও যেন সামনে দর্পণই দেখতে পায়। ওকে দেখো, আমার কাজ হচ্ছে একটা এন্টিটিকে শুধু বার করা নয়, তাকে মুক্তি দেওয়া, সে যাতে মুক্তি পায়, শ্রীকৃষ্ণের পাদপদ্মে যাতে সে মুক্তি পায়। তো আমি যা যা আমাদের রিচুয়াল থাকে, যেটা বললাম আমি, যে আদিবাসী তন্ত্রে আমাদের এর আগের পডকাস্টে তোমাকে বলেছি, মোচার একটা ক্রিয়া থাকে, মোচার ক্রিয়ার মাধ্যমে মারাত্মক রকম এন্টিটি দূর করা যায় আমাদের। হ্যাঁ, আর কিছু খড় পোড়ানো হয়, যে খড় হয় তারাপীঠ থেকে এগুলো সংগ্রহ করি, খড় পোড়াই এবং সবর মন্ত্র আবার আসে, সেই মন্ত্রে ঝাড়ন দিতে থাকি, দর্পণ দেখাতে থাকি আর অমৃত চূর্ণ ছুটতে থাকি। এই করে করে ওর তো সারা শরীর জ্বালা করছে, এবং ওকে বলি যে আমি এই গণ্ডির বাইরে তোকে মদ মাংস সব দিচ্ছি, লাস্টবারের মতো খেয়ে চলে যা, পুরোপুরি মুক্ত হ, আমি তোকে মুক্তি দিতে চাই। ও তখন নিজে থেকে আমাকে জানায় আমার মুক্তি পিণ্ডদান না করলে হবে না, আমার বউকে বল যেমন করে হোক ওর হাতেই আমি পিণ্ড নেব, ও মেরেছে ওর হাতেই আমি পিণ্ড নেব। আবার হোটেলে এসে ওকে ফোন করি ওর বউকে, দেখুন আপনার কাছে আমি বিশেষ কিছু চাইছি না, আপনি কি এর বদলে অর্থ নেবেন বলুন, আমি এর সাথে কথা বলি শ্রেয়ার মায়ের সাথে। শ্রেয়ার মা বলে দেখুন যা পয়সা চাইছে দেন আপনি, আমি দেখে নিচ্ছি, আমি দেবো, কিন্তু আমার মেয়ের বডিকে ছাড়ুক। আপনার উদ্দেশ্য হচ্ছে মেয়ের বডি ছেড়ে দিক, আর আমার উদ্দেশ্য হচ্ছে পার্মানেন্টলি ওকে মুক্তি দেওয়া।
তো বলছে হ্যাঁ সেটা করলে খুব ভালো, একটা এন্টিটিকে মুক্তি দেওয়া মানে জানবে অনেক পুণ্যের কাজ করেছে। তো তখন আমি ওনার ওয়াইফকে বললাম, টাকার কথা শুনে ওর বউ রাজি হয়েছে, বলে কি করতে হবে, আলাম গয়ায় যান, হাজব্যান্ডের ছবি আছে বা নামগোত্র যা আছে সেই দিয়ে গয়ায় পিণ্ডদান করে আসুন, আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করছি। তারাপীঠে ছাড়ানো হয়, চিল চিৎকার বলে যাকে, চিল চিৎকার করছে, ওখানে ডোমের সাহায্য নিয়ে আমরা কিছু ডোমেদের থেকে জিনিসপত্র লাগে, আমাদের চিতার কাঠ লাগে, চিতারই কাঠ লাগে, সেখানে করি। এবং কিন্নর বলে একটা কিন্নরকে ডাকা হয়, সেও আমাদের কাজে হেল্প করে এবং সেখান থেকে একটা বিশেষ রিচুয়ালে তাকে মুক্ত করা হয়। তো ও বেরিয়ে যায়, শ্রেয়া অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক আছে। আজ এখনও শ্রেয়ার বিয়ে হয়নি না, এখনও শ্রেয়ার বিয়ে হয়নি, ওই বিয়েটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে, মানে এখনও পুরোপুরি সুস্থ নয় না, 2 মাস পর যেটা হবার ছিল ওটাও হয়নি। ও পুরোপুরি এখন মানে অসুস্থ, মানে এখনও ও নিজেকে সামলে উঠতে পারেনি, বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে, ব্যথা রয়েছে, মাথায় চোট রয়েছে, এবং তার থেকেও বড় কথা একটা নতুন বউ আসবে, তাকে তো দেখতে সুন্দর হতে হবে। ও মানে বাঞ্ছনীয় নয় সুন্দর, কিন্তু মানুষ যারা তাকে ফটোতে দেখেছে একরকম, যাকে দেখেছে যে একরকম, হঠাৎ করে পাড়ার লোকরা কি বলবে যে এটা তো অন্য মেয়ে, এটা তো অন্য মেয়ে, এরকম। তখন ওনার মাই বলে, মানে মেয়েটির যে হবু শাশুড়ি সেই বলে, আমরা আমার ছেলের সাথে ওই বিয়ে দেব, ও পুরোপুরি আগে সুস্থ হোক। ভীষণ ভালো ফ্যামিলি, তারাও আমার সাথে এখনও জড়িত। তো ওনাদেরকে বলি, ওনারা রিকোয়েস্ট করি, ওরা বলে আমরা শ্রেয়ার সাথেই বিয়ে দেবো, রেজিস্ট্রি তো হয়ে আছে অলরেডি, বৌমা আমাদের আগে সুস্থ হোক ভালোভাবে, ঠিক বিয়ে হবে। ভালো বুদ্ধিমানের কাজ, মেয়েটা আগে, কারণ এখন বিয়ের ধকলও সামলাতে পারবে না। এরপর ওনার ওয়াইফকে ফোন করে তো সব বলে দিয়েছি কী করবেন না করবেন। আমি যেটা শুনেছিলাম, শ্রেয়ার মা টাকা পাঠিয়ে দিয়েছিল, ও গয়ায় গিয়ে পিণ্ডদান করেছে এবং ওই পিশাচ জনি থেকে সে মুক্ত হয়েছে। এখনো পর্যন্ত কাউকে কোনো ডিস্টার্ব ক্রিয়েট করেন না, মানে সেই দিন বেরিয়ে গেছিল, তারপরে হ্যাঁ, তারপরে শ্রেয়া এখনো এমনি কোনো ভয় পায়, শুধু খুবই ভয় পায়, ট্রমা আছে, একদম আছে। আর সব থেকে মানে ইয়ের কথা, যা যা ঘটেছে বা ও যা যা করেছে ওর কিচ্ছু মনে নেই। ওকে বলেছি ওর মাকে যে ভিডিওগুলো দেখাবেন না, কিন্তু এর আগে দেখিয়ে দিয়েছে যেহেতু, ওইগুলোই ওর মাথায় চলে যে সত্যি এটা করেছি আমি, ঝুলছিলাম, হাত কেটেছিলাম, ইনফ্যাক্ট হাতের দাগগুলো তো নিজেই দেখতে পাচ্ছে। এক্স্যাক্টলি। একটা জিনিস তুমি বললে, আমি সেটা বলি, এই যে প্রেতের বাড়ি বললে, যে প্রেতের বাড়ি, বাড়ি মানে জল, বাড়ি মানে তো জল, প্রেত বাড়ি মানে প্রেত তাড়ানোর জল। আচ্ছা, ওইটা তোমরা, ওটা কি এমনি জল মানে গঙ্গার জলই মন্ত্র না বলবো কেন আমি সেটা, না আমি জাস্ট বলছি যে গঙ্গা জল নয়, এটা অন্য ওটাই আমি জিজ্ঞেস করছি, আমি জানি বলতে পারবে না সেটা আমি জানি। বাট আর একটা জিনিস বললে, এই যে মোচার ক্রিয়াটা, এটা কি বলা সম্ভব? মানে মন্ত্র তো অবশ্যই মোচা বলি দেওয়া হয়, মোচা শুধু বলি, মোচা বলি দেওয়া হয়, এবং এই এন্টিটির ক্ষেত্রে মোচাটাকে পুরো কারণে ডিপ করা হয়, আচ্ছা, মদের মধ্যে পুরো ডিপ করে মোচাটাকে বলি দেওয়া হয়, এবং যেন অবশ্যই শনি বা মঙ্গলবার হয়। আচ্ছা, এই কারণে বলা হয় শনি বা মঙ্গলবার মোচা কিনতে নেই। শনি মঙ্গলবারে মোচা কিনলে কেউ না কেউ মারা যাবে। আচ্ছা, কখনো শনি মঙ্গলবারে মোচা নিজের হাতে তো কিনবেই না, মানে বাড়ির কারো রান্না করার জন্যও। শনি মঙ্গলবারে মোচা তখনই কেনা হয় যখন কেউ মারা যায়, আচ্ছা, এটা খাবার জন্য না, একদম না। আচ্ছা, এসব বিষয় পুরো ঘটনাটা শুনলাম তোমার কাছ থেকে প্রথমবার না, এটা সেকেন্ড টাইম, যদিও ইউটিএস এর ঘটনাটা একটু আলাদা রকম ছিল, আর এটা একদম হরর ঘটনা, ওটা একটা আলাদা জনারের। হ্যাঁ, তো এটা ওটাই তো বললাম, এনটিটি ধরলে তাকে তাড়ানো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না আমার কাছে। কিন্তু যতদিন কালপুরুষ দর্পণ আছে, যতদিন গুরুদেবের আশীর্বাদ আছে, ওই সব এন্টিটিকে ভয় পায় না। কিন্তু যদি ব্রহ্মদত্ত, যদি যোগিনী, হাক্কিনী, ডাকিনী ধরে, তাড়ানো বড় বড় তান্ত্রিকের পক্ষেও কালঘাম ছুটে যাবে। আচ্ছা, এটা জিজ্ঞেস করি, ব্রহ্মদত্তর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? ব্রহ্মদত্ত হচ্ছে সেই ব্যক্তি হয়, যে ব্রহ্মদত্ত হয় সেই ব্যক্তি যিনি পূর্ণিমা তিথিতে কোনো সৎ ব্রহ্মচারী ব্রাহ্মণ, অর্থাৎ তার বিয়ে দেওয়া হয়নি, মারা যায়, সেই ব্রহ্মদত্ত হয়। সৎ হতে হবে, এবং আরও ভালো হয় যদি সে দণ্ডি ঘরে মারা যায়। দণ্ডি ঘরে মানে পৈতে হয়েছে সদ্য দণ্ডি ঘরে যদি কোনো ছেলে, তার তো বয়স তখন সবে 12 কি 14, 11 কি 12, এরকম 11ই হবে সাধারণ, ওই সময় মারা গেলে তার মধ্যে না রয়েছে পাপবোধ, না রয়েছে তোমার কোনো রকম কাম বাসনা, সেই সময় সে মারা গেছে এবং সদ্য ব্রহ্মচারী হয়েছে, সেই হয় ব্রহ্মদত্ত। এবং ব্রহ্মদত্তর আন্ডারে থাকে এই সব চুনোপুটি, ভূত, প্রেত, পিশাচ, মানে লিডার একদম। আচ্ছা, ব্রহ্মদত্ত একটু জিজ্ঞেস করি, ব্রহ্মদত্ত মানে একটা মানুষকে ধরে কেন আর কখন?
একদম ভালো প্রশ্ন। আচ্ছা, আমরা এই যে জগন্নাথ ঘাটে মেয়েটার ঘটনাটা শুনলে, চিকেন ফেলেছে, ভূতে ধরে নিয়েছে। ব্রহ্মদত্ত অত ছ্যাঁকড়া ভূত নয় যে যখন তখন যাকে তাকে ধরে নেবে। ব্রহ্মদত্তর আঁতে ঘা না লাগলে বা কোনো অন্যায় না দেখলে ব্রহ্মদত্ত কাউকে পায় না। সাপোজ এমন কোনো বেলগাছ আছে যেখানে তার বাস, তুমি জানো না, তুমি কোনো প্রমোটারকেও আমি এখানে বলছি, ধরো অনেক কনস্ট্রাকশন তারা করে এবং সেক্ষেত্রে অনেক বেলগাছ হয়তো কেটে ফেলে, তার বাসস্থান কেড়ে নিলে, এবার সেখানে তুমি প্রমোটিং করলে, সেই প্রমোটার যদি ব্রহ্মদত্ত বেলগাছে থেকে থাকতো, সেই প্রমোটার, আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, সেই প্রমোটার ফ্ল্যাট তুলে দেখিয়ে দিত। প্রমোটারের মৃত্যু হয়ে যেতে পারে, প্রমোটারের হাত পা ভেঙে যেতে পারে, এমনকি সে এমন লসে রান করতে পারে হঠাৎ করে যে সে প্রমোটিং আর করেই উঠতে পারেনি। বাই চান্স ধরো বাস্তু হয়ে গেছে, কারণ এবারে আমি প্রমোটার থেকে সরে বাড়ির দিকে যাচ্ছি, ধরো বেলগাছ আছে, তুমি কিছু না বলে বেলগাছটা কেটে তুমি বাড়ি করে দিলে। এমনই ঘটনা ঘটেছে আমার পাড়াতে। একদম বেলগাছ ছিল, বিশাল প্রতিপত্তি, বড় লোক, একদম এক কথায় বড় লোক। ওখানে উনি বলেও গেছিলেন ওনার পূর্বপুরুষকে, যতদিন এই বেলগাছ আছে তোদের রক্ষা আমি করে যাব, বেলগাছটা কাটবি না। কিন্তু বলে না, জেনারেশন বাই জেনারেশন অনেকে হয়তো বলতে ভুলে গেছে। এবার আমরা এখন ইন্টেরিয়ার করছি, না হলে ঘরে ঢুকছি না, মানে যে টাকায় ফ্ল্যাট কিনছি সেটা তারও বেশি টাকা দিয়ে হয়তো দেখা যাচ্ছে ইন্টেরিয়ার করছি। এবারে এইসবের চক্করে বেলগাছটা কেটে দিয়েছে। যেদিন বেলগাছটা কাটে 3 ভাই ওরা, সেই দিনই বড় ছেলে রেল লাইনে কাটে। আমার পাড়ার ঘটনা। আচ্ছা, ওখানে এখন ওষুধের দোকান আছে, সেইখানেই মানে ওই ছেলেটি গলা পড়ে, বড় ছেলে, কারণ প্রথম তো বড় ছেলেকে এফেক্টটা করবে। কখনোই ব্রহ্মদত্তর বাসস্থানে কিছু বাড়ি তুলে দিলে সেই বাস্তুতে তো এমনিই দোষ তৈরি হয়ে গেল। এবারে ধরো বেলগাছটাকে রেখে তুমি বাড়িটা করেছো, বেলগাছের কোনো ক্ষতি করনি বা তার বাসস্থানে কোনো ক্ষতি করনি, কিন্তু তবু তুমি বেলগাছটার কাছে গিয়ে ধরো বাথরুম করলে, বাড়িতে তুমি বাস করছো, বেলগাছের কাছে গিয়ে বাথরুম করলে, তার গায়ে লেগে গেল সেই সময়। বা কোনো মহিলা ওখানে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, তার গায়ে চুল লেগে গেল, এঁটো খাচ্ছে, তিনি তো ব্রহ্মচারী, সেখানে ধরো মাছ মাংস ভক্ষণ করছে বা এঁটো কাটা ফেলছে। বেলগাছের তলায় কেউ এঁটো কাটা ফেলে না সাধারণত, তবু আমি বলছি অনেকে তো জানে না, ফেলছে, সেক্ষেত্রে ব্রহ্মদত্ত তোমাকে শেষ করে দেবে, মানে একদম সমূলে বিনাশ বলতে যা বোঝায়, সমূলে বিনাশ। ব্রহ্মদত্ত ভিখারি থেকে রাজা করতে পারে, ব্রহ্মদত্ত রাজা থেকে ভিখারি করতে পারে। আচ্ছা, ব্রহ্মদত্তর যেমনি আমরা আগের পডকাস্ট মানে ইউটিএসে আলোচনা করেছিলাম যে যক্ষিণী বা ডাকিনী যোগিনী, ব্রহ্মদৈত্যরও কি সাধনা হয়? ব্রহ্মদত্ত সাধনা হয়, কিন্তু ব্রহ্মদত্ত খুব সহজে সিদ্ধি লাভ করা যায় না ব্রহ্মদত্তকে। আচ্ছা, ব্রহ্মদত্ত এইদেরকে কন্ট্রোল করে, এই সমস্ত ভূত প্রেতদের। তো আমরা এই কারণেই যখন এইসব ভূতে পাওয়া আসে, আমরা কালপুরুষ দর্পণ বা ব্রহ্মদত্ত দর্পণ দেখাই, কারণ ব্রহ্মদত্ত অর্ডার দিয়ে দেবে ওই বডি ছেড়ে দেবে না, ওকে বডি ছেড়ে দিতে হবে। আচ্ছা, যেহেতু লিডার। হ্যাঁ, তোমাকে আমি অফ ক্যামেরায় একটা ভিডিও দেখাবো, যেখানে দেখবে পিশাচটা, মানে এরই কথা বলছি, মানে বলছে कुछ है जो मुझे पीट रहा है, तुम्हारे चेम्बर में कुछ है जो मुझे पीट रहा है, मेरा माथा फट जा रहा है, এমনি করে বলছে। ওর পুরো আমি যখন বলছি কে মারছে তোকে, हमको निकालने दो, हमको তো আমি বলছি যে খোলা আছে, বেরিয়ে যা। মানে আমি দেখতে পাচ্ছি খোলা আছে, কিন্তু ও বলছে না আমাকে আটকে রেখেছে, আমি বেরোতে পারবো না ওইভাবে। कुछ है जो पीट रहा है मुझे, मेरा माथा सर दर्द से फट रहा है, इधर से पीट रहा है उधर से पीट रहा है, আমি জানি কে পিটছে। আর একটা জিনিস, এই যে বেরোনো নিয়ে বললে আমার মাথায় আসছে যে এই যে অনেক সময় আমরা শুনি বিভিন্ন তান্ত্রিকরা বলে যে ধরো ভূত ছাড়ানোর সময় যখন সে বডি থেকে কারো বডি থেকে বেরিয়ে যায়, তখন নয় একটা ডাল ভেঙে পড়ে বা একটা কিছু, সব সময় না, না একদমই না, সব সময় না, তার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। সে যদি প্রমাণ দিয়ে যেতে চায়, কিন্তু সে তাহলে মুক্তি লাভ করবে না, সে তাহলে বেরিয়ে গেল মানে অন্য কোথাও গেল। ও আচ্ছা, ঠিক আছে। মুক্তি লাভ করার ক্ষেত্রে কিন্তু তুমি কোনো আভা দেখতে পাবে, কোনো জ্যোতি দেখতে পাবে। হ্যাঁ, সাধারণ মানুষ ওখানে প্রেজেন্ট থাকলে নিশ্চয়ই দেখতে পাবে, একদম পাবে। আচ্ছা, সে মুক্তি লাভ করলে জ্যোতি দেখতে পাবে, বেরিয়ে গেল। এইবারে ডাল ভেঙে পড়া, ঘরে বাসন পড়ে যাওয়া, এগুলো তাকে বলা হয় তুই যে চলে গেলি, তুই যে আসবি না কথা দিলি, তার প্রমাণ দিয়ে যা। তখনও সেই রকম ক্ষমতা থাকলে প্রমাণ দেবে, মানে সেই পিশাচের। আর যে ধরেছে সে যদি একদমই ছ্যাঁকড়া হয়, তার কোনো ক্ষমতাই নেই, শুধু ভয় দেখানো ছাড়া, তো সে ফেলতে পারবে না।
আচ্ছা, মানে এরকমও কিছু হয় যে ধরো তোমরা এই খুব ইজি হলো এই ছ্যাকরা যেরকম বললে একদম পাতি কেউ ধরেছে, তোমরা হালকা ভয় দেখালে বেরিয়ে গেছে, হালকা ভয় দেখালে কিছু না, কয়েকটা গালিগালাজ করো, তোমাকেও বলছি ছ্যাকড়া ভূতের ক্ষেত্রে কয়েকটা একদম গালিগালাজ আর প্রচন্ড জোরে জোরে চিৎকার, আর তোমাকে প্রিটেন্ড করতে হবে তুমি একদমই ভয় পাচ্ছ না। আচ্ছা, তাহলেই পালিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে ডাল গলার নেই, এখান থেকে বেরিয়ে যাওয়া। এবং কিছু নাম জপ আছে, সেই জপ আমাদেরকে তো কোনো প্রশ্নই ওঠে না, ওর মাথায় এমনি জপ করবো বেরিয়ে যাবে, ঠিক আছে। তো মানুষের জীবনে আমি একটাই কথা বলি, কোনো সিদ্ধি লাভের কিচ্ছু দরকার নেই, তোমার গুরুর দেওয়া মন্ত্রই তুমি যত পারো জপ করো, তোমার এমনিই চক্র জাগরিত হবে ধীরে ধীরে। গুরু যেমন হোক, খারাপ গুরু না, আমার গুরু খারাপ হোক, খারাপ তার মন্ত্রটা খারাপ হতে পারে না, মন্ত্র কখনো খারাপ, তুমি ওই মন্ত্রের জপে সিদ্ধি লাভ করবে। আর গুরু যেমনই হোক তোমার মুখে গুরু নিন্দা জীবনে করবে না। হ্যাঁ, এটা ঠিক। লাস্ট প্রশ্ন আমার, যদিও হরর মাইন্ডে আমরা প্রশ্ন করি না, তোমার সাথে আমরা আলোচনা করতে করতে এত প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এই যে ধরো কখনো কাউকে ছাড়ালে, মানে ভূতে ধরেছে তাকে ছাড়ালে, তো এরকম হতে পারে যে তার পাশের জন, তার মা বা বাবা, তাকে ধরে নিল এন্টিটিটা, যদি রাশি লগ্ন হালকা হয় তখন ধরে নেয়, তখন আবার তাকেও ছাড়াতে হবে, তখন তাকে ছাড়াতে হবে। সেই ক্ষেত্রে কি তোমরা অগ্রিম প্রোটেকশন না কিছু না, দাও? হ্যাঁ অবশ্যই, যদি মা বাবা প্রেজেন্ট থাকে, সবাইকে তো আমরা রাখতে চাই না, তখন তারা ভাবে, ধরো কেউ কেউ ভাবলো, যা মেয়ে ছেলে হলে বেশি ভাবে যে আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে, কি করবে তার সাথে, ঠিক না। তো সেক্ষেত্রে বলি মা চলুন, এবং অবশ্যই তার শরীর বন্ধন করে দিই, হোটেল থেকেই আমরা শরীর, মানে তারাপীঠের কথা বলছি, হোটেলে শরীর বন্ধন করে গণ্ডির মধ্যে রাখি, এবং বলি শ্মশানে থাকুন, চিতায় যাবেন না। আচ্ছা, যেখানটা তোমরা মেন কাজ, যেখানে মেন কাজটা করি, চিতায় যাবেন না, ওনারা দূরে থাকে, দূরে থাকে। চিতায় যাওয়াটা অ্যালাউ সবাইকে করি না, যদি খুব জেদ করে তখন তার পুরো শরীর বন্ধন করে দিয়ে তারপরে নিই, তাও সাবধানে, মানে হ্যাঁ যাওয়া সামনে উচিত, যাওয়া একদমই যাওয়া উচিত, নেগেটিভ একটা জায়গা। যাই হোক, আপনাদের কেমন লাগলো আজকের ঘটনাটি? প্লাস আমরা হরর মাইন্ডসে সাধারণত ডিসকাশন করি না, বাট পূর্ণিমা দিয়ে আছে তো ডিসকাশন তো মানে করতেই হবে। আশা করছি সবার ভালো লাগলো। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার। আপনারা যদি চান আমাদেরকে ঘটনা পাঠিয়ে এখানে ঘটনা বলতে, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন। আর আরেকটি বিষয়, পূর্ণিমাদির নাম্বার আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন, যারা চাইছেন পূর্ণিমাদির সাথে কানেক্ট করতে অবশ্যই কানেক্ট করতে পারেন। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায় হরর মাইন্ডসে। থ্যাংক ইউ পূর্ণিমাদি, থ্যাংক ইউ।